বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভর পেট নাহি খাই রাজকর দেওয়া চাই। লোন করে বা ধার করে ঘি খাওয়া থেকে না খাওয়া ভালো। $5,000 কোটি যেই আমাদের রিজার্ভ ছিল, এখন সেটা লাস্ট উইকের যেই রিপোর্ট আসছে যে $13 বিলিয়ন কম বেশি এইখানে আছে। তো এইগুলি গেল কোথায়? আমাদের উন্নয়নের কথা বললেন, আমাদের বিশেষ করে হেলাল ভাই উন্নয়নের কথা বললেন, সত্যি অনেক উন্নয়ন হয়েছে। আনোয়ার হোসেন, আমরা যেটি আলোচনা করছি, আমরা বাজেটে ফিরতে চাই, যেটি বদিউর রহমান বলছেন যে রাজস্ব আয় বাড়ানোর দিকে যেমন নজর দেওয়া উচিত। আপনি কি মনে করেন যেটি আপনি বলছিলেন আপনার খাতে, যেটি স্বর্ণ ব্যবসায়ীদের যে দাবি, যে যেখানে চোরাচালান বন্ধ করা বা অবৈধভাবে স্বর্ণ আনা, সেখানে আসলে রাজস্ব আয়ের একটা বড় ভূমিকা থাকতে পারে, বা সেখানে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা? ধন্যবাদ। এটা নিয়ে অনেকবার কথা বলেছি আমরা। অ্যাকচুয়ালি দেখেন, বাংলাদেশে এর আগেই তথ্যটা দিয়েছি, সেটা হলো যে গত 22-23 অর্থ বছরে বাংলাদেশে শুধুমাত্র ব্যাগেজ রুলে ডিউটি দিয়ে আসছে 54 টন গোল্ড। বাংলাদেশে কিন্তু 54 টন গোল্ডের ডিমান্ড নাই, শুধু ডিউটি দিয়ে আসছে। আর অন্যান্য পথে যা আসছে তার ধরেন আরও 3 গুণ। তো 54 টন হলে 3 গুণ, এটার থেকেও যদি আরও প্লাস করেন তাহলে প্রায় 200 টনের মতো গোল্ড এই দেশে আসছে। এই গোল্ডগুলি কোথায় গেল? এই গোল্ডগুলি যে বাইরে থেকে এনেছে, সেই গোল্ডগুলিও তো টাকা দিয়ে তো আর আনে নাই, ওই দেশ থেকে পেমেন্ট হয়েছে, এইখানে চলে আসছে। সেগুলি কাদের মাধ্যমে আসছে? এই গোল্ড তো আর আমাদের বর্ডারে বা আমাদের ওই বঙ্গোপসাগরও পাওয়া যায় না, আমাদের গ্যাসের খনিতে পাওয়া যায় না, আসে বিদেশি এয়ারপোর্ট থেকে, ওইভাবেই আসে। তো পেমেন্টটাও তো সেইভাবেই হয়েছে। এই যে এত লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে বাইরে, এটা জানে না। এয়ারপোর্ট দিয়ে যখন আসে তারা জানে। এর আগেও বলেছি যে কেরিয়ার ধরা পড়ে 2-1 জন, হয়তো দেখা যায় 1%, 2% কেরিয়ার ধরা পড়ে, আর বাদ বাকিগুলি কিচ্ছুই হয় না। এবং যখন কেরিয়ার ধরা পড়ে তাকেই শুধু ধরে, এরপরে মূল হুতা তাকে কখনো ধরা হয় না। তো আমাদের এখানে ফরেন কারেন্সি এই দিক দিয়েও চলে যাচ্ছে। এই ফরেন কারেন্সি আমাদের হলো লিমিট। আমাদের ফরেন কারেন্সি কোনো না কোনোভাবে আসে। এক সময় আমাদের এখানে 4 বছর আগেই ছিল, 3-4 বছর আগে ছিল 48-50 প্রায় বিলিয়ন ডলার। এই $5,000 কোটি যেই আমাদের রিজার্ভ ছিল, এখন সেটা লাস্ট উইকের যেই রিপোর্ট আসছে যে $13 বিলিয়ন কম বেশি এইখানে আছে। তো এইগুলি গেল কোথায়? আমাদের উন্নয়নের কথা বললেন, আমাদের বিশেষ করে হেলাল ভাই উন্নয়নের কথা বললেন, সত্যি অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু পুরনো একটা কথা আছে যে লোন করে বা ধার করে ঘি খাওয়া থেকে না খাওয়া ভালো। কিন্তু সেইটাও যদি আবার শোধ করার মতো আমাদের ক্ষমতা থাকে, এই যে আমরা উন্নয়নের জন্য যে সমস্ত দেশ থেকে লোন নিই, এই লোন নেওয়ার পরে কি হয়, তার মিসইউজ হয় বেশি, দুর্নীতি হয়ে সেগুলি বিদেশে পাচার হয়ে যায়। লোন নেওয়াটা খারাপ না, যদি এই দেশের সেই রকম সিস্টেম থাকতো। তার কারণ বাংলাদেশ এমন অনেক দেশে আছে বাংলাদেশের সাথী স্বাধীন হয়েছে। আমরা একটা দেশ ধরতে পারি, এই যে নর্থ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া, হ্যাঁ সরি সাউথ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া যখন বাংলাদেশি শ্রমিকরা আর দক্ষিণ কোরিয়ার শ্রমিকরা মিডল ইস্টে একসাথেই কাজ করত, এখন সেই দক্ষিণ কোরিয়া পৃথিবীর উন্নত দেশগুলির ভিতরে একটা চলে গেছে, শুধুমাত্র তাদের সিস্টেমের জন্য, তাদের সৎ এই পলিটিক্যাল সিস্টেমের জন্য, তাদের গভর্নমেন্ট ব্যবস্থা এই রকমের জন্য দেশের মানুষগুলিকে তারা সেইভাবে করতে পারে। একসময় ডাকাতের আইল্যান্ড ছিল হলো সিঙ্গাপুর, সেই সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ধনী দেশের ভিতরে একটা হয়ে গেছে। তো এইগুলি যদি সততা না থাকে, এদেরকে যদি কন্ট্রোল না করা যায়, আপনি এক আমলা একটা নাট বল্টুর দাম যেখানে আছে, হয়তো হাইয়েস্ট সবচেয়ে ভালো নাট বল্টু বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য যদি নেওয়া হয়, মানে 10, 12, 15,000, 20,000 টাকাই হইতে পারে, সেইখানে লক্ষ লক্ষ টাকা নাট বল্টুর দাম দিয়ে দিছে। একটা বালিশের দাম 6-7 হাজার টাকা করে দিছে, আবার বালিশ উঠানোর জন্য দিছে। তো এইগুলি দিছে না। এই যে কয়েকদিন ধরে আসতেছে যে বাবা মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ভুয়া সার্টিফিকেট নিয়ে একজন পুলিশ অফিসার হয়েছে অ্যাডিশনাল ডিআইজি, উনি পুলিশের হইয়া তার শ্বশুরের নামে বড় 2টা জাহাজ কিনছে, তারপরে তার পরিবারের জন্য শত শত কোটি টাকা বিভিন্ন জায়গাতে করে রাখছে। এত কিছু, এটাও কিন্তু আসতেছে
সামহাও হয়তো একটা নাম আছে শিমুল বা এরকম একটা কিছু নাম, এইগুলি আসতেছে। তো এইগুলি মিস ইউজ হচ্ছে না, এই দেশের টাকা নষ্ট হচ্ছে না। আজকে যদি ব্যবসায়ীরা এই যে রুহুল আমিন ভাই বললেন যে মাঝারি যারা ব্যবসায়ী, এই মাঝারি ব্যবসায়ীদের উপরে হ্যামার চলে, যারা হালকা লোন নেয়, অল্প লোন নেয়, তাদের উপরে হ্যামার চলে। হ্যামার চলে না কাদের? যারা বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা, তাদেরকে মানে তফসিল দিচ্ছে, নতুন করে আপনি ঋণ খেলাপি থেকে বাঁচাই দিচ্ছে। তাহলে নিচ্ছে তো তারা তো 50-60% উপরে টোটাল অ্যামাউন্টের টাকা তারা নিয়ে যাচ্ছে। এই যে হাতে গোনা কিছু কিছু বড় বড় গ্রুপ আছে, কিন্তু যারা খেটে খায়, সাংঘাতিক রকমভাবে পরিশ্রম করে, এই দেশের এই যে এই অর্থনীতির চাকা বিভিন্নভাবে মানুষগুলিকে ইনভলভ করে যারা আগায় যায়, তাদেরকে উপরে হ্যামার চলে। তো আপনি এইগুলিকে কেমনে কি করবেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আনোয়ার হোসেন যেটি বললেন যে সবার আগে রাজনৈতিক জবাবদিহিতা প্রয়োজন, আপনি কি মনে করেন যে এই বাংলাদেশের বাস্তবতায় বা 52 বছরের স্বাধীনতার এই বিষয়টি আসলেই মুখ্য ছিল? ধন্যবাদ। একটা সিনেমা বাংলা সাহিত্যের ভিতরে খুব আলোড়ন, নট অনলি বাংলা, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে। বাঙালি এক ভদ্রলোক করেছিলেন, সত্যজিৎ রায়, হীরক রাজার দেশে। সেইখানে ওই গানের কথায় একটা বলতো যে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। তো এইরকম আমাদের এই সাবকন্টিনেন্টসের রাজনীতি এইরকম হয়ে গেছে। উনি রূপক হিসাবে ব্যবহার করছেন, কিন্তু আমাদের জনগণ হইতে আরম্ভ করে ব্যবসায়ীরা বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভর পেট নাহি খাই, রাজকর দেওয়া চাই। অর্থাৎ আমরা ওই খাজনা, ট্যাক্স, ভ্যাট এইগুলি আমাদের দিতে হবে, ব্যবসা বাণিজ্য হোক আর না হোক, এইগুলি করতে হবে। আর কি হচ্ছে দেখেন যাইয়া এই সরকারি আমলারা যারা পাহারাদার, যারা এইগুলি তুলবে, জনগণের সেবা করবে, তাদের শান শৌকত দেখেন, তাদের দামি গাড়ি দিচ্ছে, সুযোগ সুবিধা, ব্যাংক থেকে লোন দিচ্ছে, গাড়িতে এত টাকা পর্যন্ত নিতে পারে, এর জন্য ইন্টারেস্ট মওকুফ করা হচ্ছে বিভিন্ন রকমের। তারপরে তাদের বেতন ভাতা বাড়াই দেওয়া হচ্ছে। কিন্তু যেই দেশে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ নতুন ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা ঢুকতেছে, সেইখানে তাদের চাকরির ব্যবস্থা নাই। ওই যে হেলাল ভাই বললেন যে লোকজন মনিটরিং করার মতো লোক নাকি খুঁজে পাওয়া যায় না, তাদের সার্ভিসে নাই। আপনারা বেতন বাড়াই দেন, ওই বেতন না বাড়াই এই সমস্ত ছেলে মেয়েদের কাজে লাগান না, সেগুলি লাগাইলেও তো হয়। প্রত্যেকটা যে জায়গাতে একটা সিস্টেম থাকতে হয়। ওই সিস্টেম, বারে বারে বলছি, সিস্টেম যদি রাজনৈতিকভাবে না আসে তাহলে কোনোদিনও হয় না। পৃথিবীর এমন একটা দেশ দেখাতে পারবেন না যেখানে সুন্দর রাজনীতির জন্য রাজনীতিবিদদের ভূমিকা ভালো না হইলে সেই দেশ আগাইতে পারে। কারাপশন হইলে কখনোই সেই দেশ আগাইতে পারে না। শক্ত হাতে একেবারে ঠিকভাবে যদি করতে পারে, নির্মোহভাবে করতে পারে, না হইলে এই যে আনারের মতো লোকরা 3 বার এমপি হয়েছে আর তার ব্যাকগ্রাউন্ড এত শুনি, এগুলি জানেন না, তথ্য নাই। একজন এমপি ইলেকশন করবেন, সেই তথ্য তাদের কাছে আসে না, থাকার পরও কিসের জন্য দেন? ওই টাকার জন্য। আমাকে একজনে, এক পুলিশ অফিসার আমার বন্ধু, মানে সেকেন্ড ম্যান ছিলেন, উনি আমাকে বললেন যে কি করব, ওই যে কক্সবাজারে ইয়াবা পাচারকারী, উনি বারে বারে আসতেছেন, উনাকে ক্রসে দেওয়া যায় না, উনি ওখানে নিয়ন্ত্রণ করেন। ক্রসে দেয় ওনার অনুসারী 2-1 যদি যারা ঠিকভাবে দেয় না তাদেরকে দেয়। তো এইগুলি সবাই জানেন না। ওইখানে যদি শুদ্ধ না হয়, শুদ্ধ রাজনৈতিক বুলি চুলি দিয়া জনগণকে মিডিয়াতে এমনি বলা যায়, কিন্তু অন্তরটা কখনো ক্লিয়ার হয় না। প্রত্যেকটা মানুষে এরকম না বিশ্বাস হয়ে গেছে প্রত্যেকটা জিনিসে। কেন আমরা আশা করে থাকি না যে রাজনীতিবিদরা সুদূর একটা সুন্দর চিন্তা ভাবনা করে দেশটাকে কারো না কারো ভালোভাবে তো শুরু করতে হবে। সেই শুরুটা শেষ করব আমরা। আমাদের গোল্ডের ক্ষেত্রেও আমি বলি, যেটা গোল্ডের ক্ষেত্রে আমরা বারে বারে কত প্রপোজাল দিচ্ছি, কত কিছু করতেছি, বারে বারে ঘুরে সেটাই আসছে। ধরে আমাদের কাছে দেন, নাহলে পাবলিকের কাছে একদম সম্পূর্ণ মাটির সাথে মিশাই ফেলবে। আপনারা আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনারা তারপর
এইগুলিকে কন্ট্রোল করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আনোয়ার দুষ্ট ভাই। রাজনীতিকে আমাদের বন্ধ করতে হবে।